السلام عليكم ورحمة الله وبركاته. ربي زدني علما ربي يسر ولا تسر وتمم علينا بالخير. ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি মেডিকেল শিক্ষার্থী এবং ডাক্তারদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এমন কোনো ডিপার্টমেন্ট বা এমন কোনো সেক্টর নাই যেখানে আপনার ইসিজি লাগে না। আপনি মেডিসিনে যান, সার্জারিতে যান, গাইনিতে যান, শিশু বিভাগে যান, যেই বিভাগে যান না কেন আপনার কিন্তু ইসিজি ছাড়া একটা দিনও কিন্তু আপনি নড়তে পারবেন না। এজন্য বলা হয় যে উইদাউট নলেজ অফ ইসিজি। আচ্ছা, আমরা একটু শুরু করার আগে আমরা একটু ভূমিকা বলি, হ্যাঁ? দেখেন এখানে কিন্তু সর্বশেষ পিডিএফ একটা কথা বলা আছে, মানে পিডিএফ এর সর্বশেষ পৃষ্ঠায়, যে উইদাউট নলেজ অফ ইসিজি ইউর ইনকাম ইজ নট হালাল। এটা যদি আসলে কালেক্ট করা কোন একজন ডাক্তার প্লাস আলেম, যার উভয় বিষয়ে দক্ষতা আছে, তার কাছ থেকে এই কথাগুলো কিন্তু কালেক্ট করা হয়েছে যে উইদাউট নলেজ অফ ইসিজি ইউর ইনকাম ইজ নট হালাল। এটা হলো কালেক্টেড। এখন এই ফতোয়া বা এই মাসালা জানার জন্য কিন্তু কোনো আলেমের দরকার নাই। এই মাসালা জানার জন্য আপনি যেই ডিপার্টমেন্টে আছেন বা যেই মেডিকেলে আছেন, সেই মেডিকেল কলেজের যে ডিপার্টমেন্ট হেড আছে, মানে মেডিসিন ডিপার্টমেন্ট হেড আছে বা কার্ডিওলজি ডিপার্টমেন্ট হেড আছে, সেই ডিপার্টমেন্ট হেড কে প্রশ্ন করলেই কিন্তু সে বলে দিবে, হ্যাঁ, যে আসলে নলেজ ছাড়া, ইসিজি এর নলেজ ছাড়া আপনার ইনকাম কিন্তু আসলেই হালাল না। কারণ হলো আপনি ইসিজি ছাড়া একটা পেশেন্টকে কিন্তু ম্যানেজই করতে পারবেন না। এজন্যই বলা হয়েছে যে উইথাউট নলেজ অফ ইসিজি ইউর ইনকাম ইজ নট হালাল। তো চলুন আমরা শুরু করি। আচ্ছা, আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করব। ইসিজির বেসিক ক্লাস আছে টোটাল 4টা। তার মধ্যে 3টা করলেই মোটামুটি হয়ে যাবে, আমরা 3টার ভিতরেই সীমাবদ্ধ রাখবো। আর বাকি 4টা ক্লাস, মানে টোটাল 7টা ক্লাস হবে ইনশাআল্লাহ। বাকি 4টা ক্লাস অ্যাডভান্স লেভেলের হবে। আপনি প্রথম 3টা যদি বুঝেন, ইনশাআল্লাহ অ্যাডভান্স লেভেল গুলো বুঝে আপনার জন্য কোনো বিষয়ই হবে না। এই জন্য প্রথম 3টা ক্লাস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলি, আমি যে পিডিএফ গুলা সাজিয়েছি প্রায় মোটামুটি বলা চলে 5-6 মাস কিন্তু এটা আসলে অ্যানালাইসিস করা লাগছে। এটা রেফারেন্স লাস্টে দেওয়া আছে যে আমি কোথায় কোথায় থেকে এই ইনফরমেশন গুলা কালেক্ট করেছি, সেগুলো রেফারেন্স ইনশাল্লাহ পিডিএফ এর লাস্টে দেওয়া আছে। সেখানে দেখবেন যে ডেভিডসন 24 এডিশন, হ্যাম্পটন, এবিএম আব্দুল্লাহ স্যার, এছাড়া আরো কয়েকটা সোর্স ওইখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তারপরেও যদি কোনো ভুল হয়ে যায়, ভুল চোখে পড়ে, আপনারা অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমি সংশোধন করে নিব, কারণ মানুষ মাত্রই ভুল। আর এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটা বিষয়, যে এখানে পিডিএফ পড়ে, ক্লাস না করেও শুধু পিডিএফ পড়ে যতটা উপকৃত হবেন, অন্য কোনো পিডিএফ বা অন্য কোনো কোর্সে কিন্তু ততটা উপকৃত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমি আবারও বলতেছি, ক্লাস যদি নাও করতে পারেন, আপাতত পিডিএফ গুলো পড়তে পারেন, দেখেন অনেক সুন্দর ভাবে সাজানো কিন্তু। ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি, হ্যাঁ? আমরা তাহলে আজকে বেসিক ক্লাস নাম্বার 1টা আমরা একটু দেখব। আসুন প্রথমে আমরা একটু দেখব ইলেকট্রোড এবং লিডের মধ্যে পার্থক্য কি। আমরা কিন্তু আসলে এই দুইটাকে অনেকে গোলায় ফেলি যে লিড এবং ইলেকট্রোড মনে হয় একই জিনিস, কিন্তু না, লিড আর ইলেকট্রোড কিন্তু ভাই একই জিনিস না। আমি আবারও বলতেছি, লিড আর ইলেকট্রোড কিন্তু এক জিনিস না। তাহলে চলুন আমরা একটু দেখি ইলেকট্রোড কি আর হলো লিড কি। ইলেকট্রোড হলো এই যে নব, নব মানে হলো এই বাটন গুলা, ঠিক আছে? এই বাটন গুলাকে আমি বলতেছি নব। এগুলো অবশ্যই আপনারা জানেন, এগুলা ইসিজি করার সময় বুকের ভিতরে লাগানো হয় 6টা, তাই না? কোথায় কোথায় লাগানো হয় ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে বলবো। তাহলে নব এন্ড ক্লিপ, তাহলে নব হলো এইগুলা, এগুলা হলো নব, আর ক্লিপ হলো এই 4টা, এই যে রেড কালার, গ্রিন কালার, ব্ল্যাক কালার এন্ড ইয়েলো কালার। তাহলে নব এন্ড ক্লিপ দ্যাট প্লেসড অন চেস্ট এন্ড লিম্বস, মানে আমরা চেস্টের ভিতরে প্লেস করি নব গুলা, আর এই ক্লিপ গুলা প্লেস করি হাতে এবং পায়ে, তাই না? হাতে পায়ে এবং বুকের ভিতরে যেগুলা লাগানো হয় এগুলা হলো মূলত ইলেকট্রোড। এটা আসলে নাম দেখেই বোঝা যাচ্ছে, আপনারা হয়তো অনেকে এটার সাথে পরিচিত। ইলেকট্রোড বাংলা যদি করি তাহলে হবে তড়িৎদ্বার, মানে যার ভিতরে ইলেকট্রিক সিগন্যাল যাবে। তো মূলত এগুলার ভিতর দিয়ে ইলেকট্রিক সিগন্যাল যাবে, কারণ এগুলোর সাথে কিন্তু ওয়্যার লাগানো থাকে, তাই না? এই প্রত্যেকটার সাথে কিন্তু ওয়্যার লাগানো থাকে, আপনারা অবশ্যই এগুলো দেখে থাকবেন। তাহলে এগুলো হলো ইলেকট্রোড, এগুলো কিন্তু লিড না। তাহলে লিডটা কি জিনিস দেখেন, লিড হলো পিকচার অথবা পাথওয়ে। এই যে ইসিজির দিকে একটু খেয়াল করেন, আমরা কিন্তু ইসিজি তে দেখতেছি যে এক নাম্বার পিকচার হলো এতটুকু, তারপরে এই যে 2 নাম্বার পিকচার হলো এতটুকু, এই যে 3 নাম্বার পিকচার,
তারপরে হলো এই যে এভিআর, এভিএল, এভিএফ, এগুলার মিনিং ইনশাল্লাহ আমরা সামনে বলবো, জাস্ট আমরা প্রথমে একটু দেখতেছি। তো এরকম ভাবে দেখবেন 12টা আছে, একটা দুইটা তিনটা, একদম সর্বমোট যদি গোনেন এই যে বি ওয়ান থেকে বি সিক্স 6টা, আর ওয়ান থেকে একদম এবিএফ 6টা, তাহলে এখানে কিন্তু 6 + 6 টোটালি কিন্তু 12টা আছে। এই যে পাথে এগুলা পাচ্ছেন বা এই যে পিকচার গুলা পাচ্ছেন, এগুলাই হলো লিড। আপনাকে যদি বলা হয় লিড টু, তার মানে বুঝতে হবে আপনাকে এটা ইন্ডিকেট করতেছে। আর লিড টুটাই সবচেয়ে বেশি আসবে ইসিজির ক্ষেত্রে। এই জন্য লিড টুটার দিকে একটু বেশি মনোযোগ দিতে হবে। এটাকে রিদম স্ট্রিপ বলা হয়। কেন বলা হয় ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনারা জেনে যাবেন। তাহলে এগুলা হলো লিড। আমি আবারও বলতেছি, ইলেকট্রোড হলো আমাদের বডিতে, চেস্টে এবং লিম্বসে, আপার লিম্ব এবং লোয়ার লিম্ব, হাতে এবং পায়ে যেগুলো লাগানো হয়, সাথে যে বুকে যেগুলো লাগানো হয়, এই নব গুলা বা এই বাটন গুলাকে আমরা বলতেছি ইলেকট্রোড, আর লিড বলতেছি আমরা ইসিজি তে যেটা পাবো। এক কথায় বলতে পারেন ইলেকট্রোড হলো ইনপুট আর লিড হলো আউটপুট। আপনি যে ইসিজি গ্রাফটা পাবেন সেটাই আসলে লিড, আর যেটা বডিতে লাগাইবেন সেটাই হলো ইলেকট্রোড। আশা করি এতটুকু বুঝে গেছে। দেখুন এরপরে কি আছে, এরপরে হলো আমরা বলতেছিলাম যে আমাদের টোটাল ইলেকট্রোড আছে 10টা। ওই যে 6টা বললাম চেস্টের ভিতরে, এই যে 6টা চেস্টে, তারপরে লিম্ব ইলেকট্রোড আছে 4টা। এই যে 4টা এখানে ডিফারেন্ট কালার দেওয়া আছে, আমাদের লিম্ব ইলেকট্রোড যেগুলো এগুলো কিন্তু এখানে ডিফারেন্ট কালার দেওয়া আছে। এই যে এখানে মার্কিং করা আছে, আমরা এগুলো দেখবো। এরপর হচ্ছে যে চেস্ট ইলেকট্রোড হলো আমাদের 6টা। আমরা কিন্তু একটু আগে যে পিকচারটা দেখতেছিলাম এখানে কিন্তু আমরা দেখেছি, দেখেন চেস্ট মানে বুকের ভিতরে যেগুলো লাগানো হয়, 1 2 3 4 5 6, এই হলো 6টা কিন্তু এখানে আছে। ঠিক আছে, তাহলে চেস্ট ইলেকট্রোড 6টা আর লিম্ব ইলেকট্রোড হলো 4টা। তাহলে লিম্ব ইলেকট্রোড কি কি আছে দেখেন, এই যে রাইট আর্ম, লেফট আর্ম, রাইট লেগ, লেফট লেগ। এখন কোন পায়ে কোনটা লাগানো হয়, এই যে রাইট আর্ম, আর এ দ্বারা বোঝাচ্ছে এই যে এটা। তাহলে রাইট আর্মে লাগাবো হলো আমরা লালটা, রেড কালার, রাইট আর্মে লাগাবো। ঠিক আছে, এখন কোন জায়গায় লাগাবো একটু খেয়াল করেন। এটা সাধারণত আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। যেমন আপনার যদি ইসিজি যদি অ্যাম্বুলেশন অবস্থায় করেন তাহলে এক ধরনের হবে, এত জটিলে না যাই। মূলত আমরা মনে রাখতে পারি যে এটা আমাদের এই হাতে লাগবে লালটা। আর লেফট আর্ম যেটা, মানে লেফট হ্যান্ডে যেটা, সেটা হলো এই যে ইয়েলো কালার, দেখেন এই যে লেফট আর্ম, এই যে এখানে ইয়েলো কালার দেখাইছে, এখানে দেখাইছে। এটা দিয়ে আসলে কনফিউশন হয় না, কারণ অ্যাম্বুলেশন অবস্থায় কিন্তু ইসিজি করা যায়, তখন কিন্তু নর্মালি আমাদের এই হাতে লাগানো হয় না, তখন কিন্তু এই এখানে লাগানো। এটা খুবই রেয়ার, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, সমস্যা নাই। এরপর হলো রাইট লেগ। রাইট লেগ যেটা আর এল, এই যে এখানে লেখা আছে রাইট লেগ, সো দিস ইজ ব্ল্যাক, এখানে দেখাচ্ছে ব্ল্যাক। ওকে, এরপরে এই যে লেফট লেগ, এখানে দেখাচ্ছে এই যে লেফট লেগ, এটা হলো গ্রিন কালার। ওকে, এই যে গ্রিন কালার। তাহলে আমরা লিম্ব ইলেকট্রোড 4টা দেখলাম এবং এদের কালার কোড সম্পর্কে জানলাম। এদের মুখস্থ রাখার দরকার নাই, কারণ শর্ট টেকনিক একটা মুখস্থ রাখলেই হয়ে যাবে। তাহলে আমাদের রাইট মানে ডান হাতে, আমরা বাংলাতে যদি মনে রাখি তাহলে ডান হাতে হলো লাল, বাম হাতে হলো হলুদ। ডান পায়ে হলো কালো, বাম পায়ে হলো সবুজ বা নীল, যেটাই বলেন এটা। তাহলে এই 4টা ইলেকট্রোড আমরা কিন্তু আমাদের লিম্ফে হাতে পায়ে লাগাবো। ঠিক আছে, যেখানে কালার কোড দেওয়া আছে দেখেন, রেড রাইট আর্ম, ব্ল্যাক লেখা সহ কিন্তু এখানে কালার করা। ব্ল্যাকটা ব্ল্যাক কালার দিয়ে লেখা, আর রেডটা রেড কালার দিয়ে লেখা, তাহলে রাইট লেগ। ইয়েলো এটা হচ্ছে লেফট আর্ম, আর গ্রিন যেটা সেটা হলো লেফট লেগ। তো এখানে কিন্তু আলটিমেটলি একটা শর্ট টেকনিক দেওয়া আছে, দেখেন কালো হাঁস, কালো হাঁস। তো কালো মানে কালো রঙের যে আমাদের ইলেকট্রোডটা আছে, ঠিক আছে, এটা হলো আমাদের এই যে রাইট লেগে লাগবে। আর লো মানে লাল, তাহলে লালটা লাগবে হচ্ছে আমাদের রাইট আর্মে। তো এটা মনে রাখবেন কিভাবে, এটা হলো ক্লকওয়াইজ, একদম পা থেকে শুরু করে ক্লকওয়াইজ মনে রাখবেন এটা। তো প্রথমটা শুরু হবে ডান পা, তাহলে কালো, এখানে হচ্ছে কালো, এটা হচ্ছে ডান পা, এটা হচ্ছে ডান হাত, তাহলে এটা হচ্ছে লো, এটা হচ্ছে লাল, এটা হলো বাম হাত। আমি জাস্ট একটা গ্রস ফিগার আঁকাইছি, মানুষের ফিগার নেই, এটা আসলে জাস্ট বোঝানোর জন্য যে ক্লকওয়াইজ মনে রাখার জন্য। হা, এই যে হা দেখেন, হা মানে হচ্ছে লেফট হ্যান্ড, সো এটা আমি ইন্ডিকেট করতেছি লেফট হ্যান্ড। সো এটা হচ্ছে হলুদ। ঠিক আছে, আর এটা হচ্ছে দন্তের স, দেখেন এটা হলো সবুজ। ওকে, এটা হলো হলুদ, এটা লো মানে লাল বুঝাচ্ছি আমরা। ওকে, তাহলে এই হলো 4টা।
আপনি ধরেন ইমার্জেন্সিতে ডিউটি করতেছেন, আপনার ওই ইসিজি যে করে ইসিজি ম্যান কিন্তু নাই, তখন কিন্তু ইমার্জেন্সিতে আপনাকে কি করতে হবে, এগুলো যদি না জানা থাকে আপনার কিন্তু ইসিজি পেপার মানে একুরেটলি ড্র হবে না, মিস ইন্টারপ্রিটেশন হয়ে যাবে। এজন্য কিন্তু এগুলো জানা জরুরি, খুবই জরুরি কিন্তু। তাহলে দেখেন আবারও বলতেছি, কালো হাঁস, কাল ওই যে ক্লকওয়াইজ মনে রাখবেন, ডান পা ডান হাত, বাম হাত বাম পা, শুরু হবে পা দিয়ে, শেষে হবে পা দিয়ে। তাহলে ক্লকওয়াইজ মনে রাখবেন, তাহলেই হয়ে যাবে। এগুলো ছিল আমাদের লিম্ফ লিড। ওকে, এরপরে শোনো, আমাদের যেটা জানতে হবে সেটা হলো চেস্ট ইলেকট্রোড। আচ্ছা, আমরা লিম্ফ ইলেকট্রোড নিয়ে কথা বললাম, এখন আমরা জানবো হলো চেস্ট ইলেকট্রোড। ইলেকট্রোড আর লিডের মধ্যে কিন্তু অনেক টেস্ট লাগবে, অনেকের এই জিনিসগুলো কিন্তু একটু সারাইতে হবে। তাহলে এগুলো হইতেছে যে B1 থেকে B6 পর্যন্ত। এটা ইসিজি পেপারও আপনি দেখতে পারেন। আমি যদি একটু ইসিজি পেপারটা প্রথমটা দেখাই, দেখেন এখানে লেখা আছে এই যে B1 একদম B6, এই যে B2 B3 B4 B5 B6। তো এগুলা কিন্তু ধারাবাহিক ভাবে গ্রাফ ড্র করবে, ঠিক আছে। তো এই ছয়টা মূলত আমাদের চেস্টে লাগানো হয়। এখন চেস্টে কোন জায়গায় লাগানো হয় এটা কিন্তু একটু জানতে হবে। দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলা আছে B1 B2 B3, একটু খেয়াল করেন। আমাদের B1 যেটা, সেটা হলো, আমি যদি এটাকে স্টারনাম মনে করি, এটা হলো স্টারনাম, তাহলে B1টা কিন্তু একদম এই যে ডান পাশে, এটা তো রাইট সাইড তাই না, আমাদের সামনে থেকে উল্টা হবে তাই না, যেহেতু বডিটা আমাদের সামনে এই জন্য রাইট সাইড, উইথ ছবি ফিগারের রাইট সাইড আমাদের কিন্তু উল্টা হবে। আর এটা হলো লেফট সাইড। তাহলে স্টারনামের একদম ডান পাশেই হবে B1, যে লিডটা আছে সেটা। এখন কোন জায়গায় এটা, এখানে তো আমাদের ইন্টারকোস্টাল স্পেস আছে তাই না। তো আমরা উপর থেকে গুনে আসতে পারি, এটা 1 2 3, এই যেটা হলো 4, তাহলে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, এটা হলো জাস্ট রাইট টু দা স্টার্নাম। B2টা কোথায় হবে, B2টা হলো একই লেভেলে বাট আমাদের লেফট সাইডে, মানে স্টার্নামের লেফট সাইডে। এটাও দেখেন এই যে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট লেফট অফ স্টার্নাম। এটা হলো ইয়েলো কালার দিয়ে দেখাইছে। কালার গুলো এখানে মনে রাখা, যদি মনে রাখতে পারেন ভালো, না মনে রাখলেও সমস্যা নাই, এখানে লেখাই থাকবে আপনার ওই নবের ভিতরে লেখা থাকে কোনটা B1। অনেক ইস্তিতে দেখবেন C1 লেখা, C2 লেখা। তো B1 C1 এগুলা কিছুই না, মানে আপনার বুঝে নিতে হবে এটা আর কি, যেটা এখানে লাগাইতে হবে। B1 মানে C1 আর কিছুই না, নর্মালি B1ই পাবেন। এরপরে B3 যেটা, তাহলে ধারাবাহিক ভাবে কিন্তু আসতেছে, একটু খেয়াল করেন এখানে B1, এটা স্টারনাম, এটা হলো B2, তার একটু নিচে কিন্তু হইতেছে আমাদের এই B3, ঠিক আছে। তাহলে B3 কোন জায়গায়, বিটুইন B4 এন্ড B2। তাহলে আগে B4টা একটু দেখার চেষ্টা করেন কোন জায়গায়। B4টা হলো ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, মিড ক্লেভিকুলার লাইন। এই মিড ক্লেভিকুলার লাইন যদি আমি ড্র করি, তাহলে যেই বরাবর হবে সেটাই হলো আমাদের B4। দেখেন কত সোজা, কিন্তু B1 B2 সহজেই মনে রাখতে পারতেছেন, B4 সহজেই মনে রাখতে পারতেছেন। তাহলে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এটা হলো মিড ক্লেভিকুলার লাইন বরাবর। এই B2 আর B4 এর মাঝখানে হলো B3। এরপর দেখেন এরপরে যেটা আছে সেটা হলো B5। B5 যেটা, এটাও ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, মানে হচ্ছে এটা প্যারালালি থাকবে। যেমন B1 আর হলো B2, এটা যেমন প্যারালালি থাকে, মানে সেম লাইনে থাকে, প্যারালালি না আসলে সেম লাইনে, এটাও কিন্তু সেম লাইনে থাকবে, তবে একটু সামান্য B5 টা উপরে থাকে নরমালি, এখানে একটু বোঝানোর জন্য এটা বলা হয়েছে। তাহলে B5 ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এটাও মিড ক্লেভিকুলার লাইন বরাবর। এখন কিন্তু এখানে প্যাচ লাগতে পারে যে এটাও বললো আসলে মিড ক্লেভিকুলার লাইন, সরি, B5টা হলো অ্যাক্সিলারি লাইন বরাবর, এন্টেরিয়র অ্যাক্সিলারি লাইন, আই এম সরি। তাহলে B4 যেটা, এটা হলো মিড ক্লেভিকুলার, আর B5 যেটা সেটা হলো এন্টেরিয়র অ্যাক্সিলারি লাইন। এখানে কালার কোড দেওয়া আছে। আর B6 যেটা, এটা জাস্ট B5 এর একটু উপরে, এবং এই যে নিপলের পাশে দেখেন, ফিগার গুলো দেখলে একটু মনে হয়ে যাবে এটা। তাহলে এটা ছিল চেস্ট ইলেকট্রোড। আমরা লিম্প ইলেকট্রোডের পজিশন বললাম, চেস্ট ইলেকট্রোডের পজিশন বললাম। এরপরেও কনফিউশন দূর করার জন্য আপনি ছবি দেখতে পারেন যে কিভাবে আসলে প্লেস করা হয়। প্র্যাকটিক্যাল যদি একটা ভিডিও দেখেন তাহলে কিন্তু এগুলো আরো ভালো মনে থাকবে, ঠিক আছে। 2-3 মিনিটের একটা ভিডিও, প্লেসমেন্ট অফ দ্য চেস্ট ইলেকট্রোড অ্যান্ড লিম্ফ ইলেকট্রোড, ওইটা কিন্তু আরো ভালো মনে থাকবে। তো আপনার কিন্তু থিওরিটিক্যালি এটা মনে রাখতেই হবে যে B1 কোথায়, B2 কোথায়, B3 কোথায়, B4 কোথায়, এগুলো কিন্তু মনে রাখতেই হবে, একদম মাস্ট। আদারওয়াইজ আপনার ইসিজির ফলাফল বা ইন্টারপ্রিটেশন কিন্তু অন্য কিছু চলে আসবে। দেখা যাবে যে আপনার ইসিজি যে প্রপারলি ডায়াগনোসিস করার কথা যেটা, সেটা কিন্তু ডায়াগনোসিস হবে না। এই জন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আসেন আমাদের ইলেকট্রোড নিয়ে কথা বললাম, এখন দেখেন লিড নিয়ে। তাহলে লিড হলো 12টা।
ইলেকট্রোড কিন্তু ছিল 10টা, তাই না? আর লিড হলো 12টা। এখানে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই এখনই মাথার ভিতরে ঘুরপাক খাইতেই পারে, সেটা হলো আমাদের ইলেকট্রোড মানে আমাদের তড়িৎবাহী তার যেটাকে আমরা বলতেছি এটা হলো 10টা, কিন্তু সিগন্যাল পাইতেছি বা পাথওয়ে পাইতেছি বা পিকচার পাইতেছি 12টা। এটা কিভাবে সম্ভব এটা জানার জন্য একটু ওয়েট করতে হবে। ওকে, দেখেন তাহলে লিড, এখানে আমাদের টেস্ট লিড আর হইতেছে লিম্ফ লিড দুইটা দেওয়া আছে, তাহলে ছয়টা। ওইখানে কিন্তু চেস্ট আর লিম্ফে ছিল ইলেকট্রোড 4টা আর চেস্টে ছিল 6টা। তাহলে লিম্ফ লিড হলো 6টা আর চেস্ট লিড হলো 6টা। ওইখানে কিন্তু ইলেকট্রোড B1 B3 B4 এইভাবেই ছিল, কিন্তু আমাদের লিম্ফ লিডের ক্ষেত্রে কিন্তু ওই গ্রিন কালার, তারপরে ইয়েলো কালার, সবুজ কালার বা লাল টাল যাই বলেন না কেন, ওগুলা কিন্তু এখানে আসবে না। আহ এই জন্য আমরা কিন্তু এখানে একটু অন্যভাবে মনে রাখবো। মানে আপনার ইসিজি তো আসবে না যে 1 নাম্বার হইতেছে লাল, 2 নাম্বার হইতেছে নীল, এইভাবে তো ইসিজি পেপারে আসবে না। ইসিজি পেপার তো সব এক কালারই থাকবে। মানে আপনার চেস্ট লিড আর চেস্ট ইলেকট্রোড মিল আছে, আবার বলতেছি ওইখানে C1 C2 থাকতে পারে, কিন্তু চেস্ট লিড আর চেস্ট ইলেকট্রোড কিন্তু মিল নাই। ওইখানে লাল পড়লাম, কালো পড়লাম, হলুদ পড়লাম, কিন্তু লিড কিন্তু আলাদা। এই চেস্ট লিম্ফ লিড কিন্তু আবার দুই ধরনের, একটা হলো বাইপোলার আর একটা হলো অগমেন্টেড। বাইপোলার কি জিনিস একটু পরে বলতেছি, একটু মনে রাখেন বাইপোলার কে কে আছে, 1 2 3। মানে ইসিজির ভিতরে 1 নাম্বার যেরকম ড্র করা যেগুলো থাকবে, 2 নাম্বার, 3 নাম্বার, নিচে দেখবেন 1 লেখা আছে, 2 লেখা আছে, 3 লেখা আছে। এটাই হলো মূলত আমাদের বাইপোলার। বাইপোলার মানে এখানে একটু দেখানো হয়েছে, খেয়াল করেন। এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটাকে বলা হয় বাইপোলার। এই তিনটাকে কি বলা হয়? বাইপোলার বলা হয়। ওকে, আর বাকি তিনটা যে আছে, এই যে এভিআর, এভিএল আর হচ্ছে এভিএফ, এই তিনটাকে বলা হয় অগমেন্টেড। এ মানে হচ্ছে অগমেন্টেড, খেয়াল করেন সবার সামনে কিন্তু এ আছে। অগমেন্টেড মানে কি? ইনক্রিজ করা, বৃদ্ধি করা, ভোল্টেজ বাড়ানো, তাই না? তাহলে এভিআর হলো অগমেন্টেড ভোল্টেজ অফ রাইট আর্ম, এ তে অগমেন্টেড, বি তে ভোল্টেজ, আর তে হলো রাইট আর্ম। এগুলো ফুল মিনিং থেকে আপনি মনে রাখতে পারবেন যে কোনটা কোথায়, মানে কোন সিগন্যাল কোথায় থেকে আসতেছে। আর এভিএল, এ ফর অগমেন্টেড, বি ফর ভোল্টেজ, এল ফর লেফট আর্ম, ইজ এল ফর লেফট আর্ম, রাইট আর্ম, লেফট আর্ম, এভিআর এভিএল। আর এবিএফ অগমেন্টেড ভোল্টেজ অফ লেফট ফুট, ফুট এই যে এফ ফুট, ঠিক আছে? এখন এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে আর তে রাইট আর্ম, লেফট, এল তে লেফট আর্ম বুঝলাম, এফ তে শুধু ফুট বলতেছি, তাও আবার লেফট ফুট, তাহলে রাইট ফুট কোথায় গেল? এখানে একটু আগে কিন্তু আমরা বলতেছিলাম যে আমাদের লিড হলো 12টা কিন্তু ইলেকট্রোড হলো 10টা। এখন এই 10টার মধ্যে আবার একটা ইলেকট্রোড কিন্তু আসলে কোনো কাজে আসে না, ওইটা শুধুমাত্র আমাদের কার্ডিয়াক নয়েজ কমানোর জন্য ব্যবহার করা হয়, আর সেটা হলো রাইট ফুটের যেটা আছে। সামনে বলবো, যেহেতু এখানে প্রাসঙ্গিক ক্রমে চলে আসছে এই জন্য এখানে বলতেছি। তার মানে আমাদের কার্যকরী ইলেকট্রোড কিন্তু 9টা, একটা কিন্তু কার্ডিয়াক নয়েজ কমাবে, এবং আরো কিছু কাজ আছে যেগুলো আমরা সামনে ইনশাল্লাহ বলবো। তাহলে এই হলো আমাদের লিমিটেড, বাইপোলার আর হলো অগমেন্টেড। আর চেস্ট লিড তো B1 থেকে B6, এটা নতুন করে বলার কিছু নাই। এরপরে দেখো এখানে যে আমরা দেখাইছি একদম তীর চিহ্ন দিয়ে, পিডিএফ গুলো ইনশাল্লাহ ফ্রেশ পাবেন, সমস্যা নেই, এখানে দেখাইতেছি এতে সমস্যা নেই, পিডিএফ গুলো ইনশাল্লাহ ফ্রেশ পাবেন। এই দেখেন এখানে কিন্তু 2 নাম্বার ইলেকট্রোড আবার আলাদা করে দিচ্ছে, এখানেও দিচ্ছে এখানেও দিচ্ছে। এর কারণ হইতেছে আমরা 2 নাম্বার লিডে, ইলেকট্রোড না, 2 নাম্বার লিডে কিন্তু আমরা সবসময় হার্ট রেট, রিদম এগুলো দেখে থাকি। এটাকে বলা হয় রিদম স্ট্রিপ, এই জন্য এটাকে সাধারণত রিপিট করা হয় প্রত্যেকটা ইসিজি। দেখবেন এরকম 2 নাম্বার লিডটা আবার দ্বিতীয়বার দেওয়া হয়েছে। এরপর দেখেন এই যে চেস্ট লিড, এখানে দেখানো হয়েছে B1 B2 B3 B4 B5 B6। তো এইগুলো যে আঁকা বাঁকা লাইন হয়তো এখন নাও বুঝে আসতে পারে, সামনে ইনশাল্লাহ যারা তো বুঝেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আর যারা না বুঝেন তারা ধৈর্য ধরে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকতে হবে। মাত্র কিন্তু 7টা ক্লাস ভাই, ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস আমরা 50 মিনিট বা 60 মিনিটের মধ্যে শেষ করে দিব। ওই যে 2 ঘন্টা ক্লাস নিয়ে একদম মনোটোনাস অবস্থা, মানে করতেই মন চায় না, একটা ক্লাস করলে দেখা যায় আরেকটা করতে মন চায় না, এরকম হবে না ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 50 থেকে 60 মিনিট, সর্বোচ্চ এর বেশি হবে না ইনশাল্লাহ। তো আমরা লিম্ফ লিড, ইলেকট্রোড এগুলা ইনশাল্লাহ বুঝতে পারছি। এখন এই যে যেটা আমি একটু আগে বলতেছিলাম যে ইলেকট্রোড সংখ্যা আমাদের 10টা, চেস্টের ভিতরে 6টা আর হলো লিম্ফের ভিতরে 4টা, কিন্তু লিড সংখ্যা 12টা কিভাবে আসলো? লিডের ভিতরে 12টা বলে ফেলছি, চেস্টে 6টা আর লিম্ফে 6টা, 1 থেকে 3 আর 1 এভিএল এভিএফ এভিআর,
6টা কিন্তু আমরা বলে ফেলছি, তাহলে লিড 6টা আর 6টা 12টা লিড। এখন কথা হইতেছে আমাদের 10টা থেকে কিভাবে আউটপুট 12টা আছে, তার মধ্যে একটু আগে বলে ফেললাম যে কার্যকরী হলো 9টা। তো ধরে নেন 10টাই, যেহেতু 10টাই আছে এই জন্য 10টাই বলতেছি। তো 10টা থেকে কিভাবে আমাদের 12টা সিগন্যাল বা 12টা পাথ হয়ে আসে, 12টা আমাদের ইসিজি পেপার কিভাবে ড্র হয়, এটা কিন্তু একটা প্রশ্ন থাকতেই পারে, তাই না? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এখানে বলছিলি এটি কি আসলে পসিবল, ইজ ইট পসিবল, আসলে কি এটা পসিবল? হ্যাঁ, আসলে এটা পসিবল। তো চলুন কিভাবে পসিবল আমরা একটু দেখি এটা। দেখেন এগুলা কিন্তু মনের ভিতর প্যাচ লেগে থাকবে সারা জীবন, যে আমি পড়লাম কিন্তু বিষয়টা জানলাম না, অথচ খুবই সহজ। আপনার হয়তো একটু চেষ্টা করলেই পারতেন। দেখেন এটা বোঝার জন্য আমাদের একটা ট্রায়াঙ্গেলের শরণাপন্ন হতে হবে, সেটা হলো আইনস্টাইন ট্রায়াঙ্গেল। এটা একজন বিজ্ঞানীর নাম, এনার নাম হচ্ছে উইলিয়াম ইজ আইনস্টাইন। আইনস্টাইন, ঠিক আছে। ইনি কিন্তু ইসিজি আবিষ্কার করার জন্য, ইসিজি সম্পর্কে ব্যাপক ধারণা দেওয়ার জন্য, ইসিজিটাকে প্রসারিত করার জন্য তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। তো এটাও কিন্তু একটা ক্রেডিট যে ইসিজি এত ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা সম্পর্কে অবশ্যই একজন মানুষের নাম জানা থাকাটা কিন্তু জরুরি। তো উইলিয়াম আইনস্টাইন, এই জন্য তিনার নাম অনুসারে কিন্তু আমাদের একটা ট্রায়াঙ্গেল ড্র করা হয়েছে, সেটা হলো আমাদের এই যে এটা। দেখেন এখানে একটা ট্রায়াঙ্গেল আমরা চিন্তা করতেছি, এটাকেই বলতেছে আইনস্টাইন ট্রায়াঙ্গেল। এখন আইনস্টাইন ট্রায়াঙ্গেলের মেইনলি কে কে আছে? রাইট আর্ম, লেফট আর্ম আর লেফট লেগ। দেখেন এই যে রাইট লেগ কিন্তু ট্রায়াঙ্গেলে আনে নাই, তার মানে বুঝতেছেন এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে রাইট লেগের আসলে ইসিজি পেপারে তেমন কোনো গুরুত্বই নাই, শুধুমাত্র কার্ডিয়াক নয়েজ কমানো ছাড়া। তাহলে রাইট আর্ম, লেফট আর্ম আর রাইট লেগ, এখানে দেখেন এই যে মাইনাস মাইনাস, প্লাস মাইনাস আর প্লাস প্লাস, এগুলার মানে হইতেছে সিগন্যাল ডিরেকশন, আর কিছুই না। এত জটিলতায় যাওয়ার দরকার নাই। যদি কারো জানতে মন চায় আইনস্টাইন ট্রায়াঙ্গেল আরো বিস্তারিত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা যেগুলা দরকার সেগুলা বলতেছি, ঠিক আছে? এরপরে ইনশাল্লাহ সামনে বিস্তারিত পাবেন, এগুলো সম্পর্কে কিন্তু আরো বিস্তারিত সামনে আছে। এখন যে প্রশ্নের সম্মুখীন হয়েছে সেই প্রশ্নটা সম্পর্কে একটু আমরা কথা বলতেছি। দেখেন লিড ওয়ান যেটা, এই যেটা লিড ওয়ান মানে ওই যে ইসিজি পেপারে যে গ্রাফটা আমরা পাবো 1 নম্বরে, সেই গ্রাফটা আমরা কোথায় কোথায় থেকে পাবো? একটা হলো রাইট আর্ম আর একটা হলো লেফট আর্ম। এই দুইটার ডিফারেন্স আমরা মেজার করব। মানে রাইট আর্ম থেকে যেই সিগন্যাল আসবে, লেফট আর্ম থেকে যেই সিগন্যাল আসবে, রাইট আর্ম থেকে যেই সিগন্যাল, লেফট আর্ম থেকে যেই সিগন্যাল, এই দুইটার ডিফারেন্স মেজার করবে হলো লিড ওয়ান। এরপরে দেখেন এল মানে লেফট লেগ, আর হচ্ছে আর এ মানে রাইট আর্ম আর লেফট লেগ, তাহলে এখানে হচ্ছে লিড টু। তাহলে লিড টু মেজার করবে হলো রাইট আর্ম আর হলো লেফট আর্ম, এই দুইটার ভোল্টেজ ডিফারেন্স। এই দুইটার ভোল্টেজ ডিফারেন্স মেজার করবে হলো লিড টু। এই জন্যই কিন্তু এটাকে বাইপোলার বলা হয়েছে। দেখেন লিড ওয়ান, রাইট আর্ম, লেফট আর্ম, দুইটা কিন্তু ডিফারেন্স মেজার করতেছে, দুইটা। এই জন্যই বাইপোলার। বাই মানে কি? দুই না? বাইপোলার, বাই মানে কিন্তু দুই। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে লিড ওয়ান, লিড টু আর লিড থ্রি, বাকি আছে কোনটা? এল এ, তাই না? এটা কিন্তু খুবই সহজ মনে রাখা, কিন্তু খুবই সহজ। মানে এইভাবে মনে রাখতে পারেন যে একটা ট্রায়াঙ্গেলটা আমাদের ভূমি যেটা, এটা উপরের দিকে থাকবে। এখানে 1 নাম্বার লিড, 2 নাম্বার লিড, এই 3 নাম্বার লিড, ঠিক আছে? এখন কে কোথায়? এটা হলো রাইট আর্ম, এটা হলো লেফট আর্ম, এটা হলো লেফট লেগ। এই একটা ট্রায়াঙ্গেল। তাহলে এটা হলো বাইপোলার। বাইপোলার মানে হলো দুইটা প্রান্তের, পোলার মানে তো প্রান্ত, মেরু, তাই না? তাহলে দুইটা মেরুর ভোল্টেজ ডিফারেন্স যে মেজার করবে সেটাকে আমরা বলতেছি বাইপোলার। এই জন্য 1 2 3 এদেরকে বলা হয় বাইপোলার লিড। বাইপোলার লিড, ওকে। তাহলে এই ছিল আমাদের বাইপোলার লিড সম্পর্কিত কথাবার্তা, আশা করি এতটুকু বোঝা গেছে। এরপরে আসেন লিড ওয়ান, যেটা যেখানে লেখা আছে অবশ্য মেজার ভোল্টেজ ডিফারেন্স বিটুইন রাইট আর লেফট হ্যান্ড। তারপর লিড টু যেটা, এটা হলো রাইট হ্যান্ড আর লেফট লেগ। আর লিড থ্রি যেটা সুন্দর করে লেখা আছে, পিডিএফ গুলো ইনশাল্লাহ ফ্রেশ পাবেন, লেফট হ্যান্ড আর হচ্ছে লেফট লেগ। এটা রোল অফ রাইট লেগ। এই যে একটু আগে যেটা বলতেছিলাম যে আমাদের 10টা তো আছে ঠিকই, এর মধ্যে কিন্তু অ্যাক্টিভ হলো 9টা। এই 10টার ভিতরে কিন্তু অ্যাক্টিভ 9টা, আর বাকি একটা যেটা, একটা মানে কোনটা? এই যে রাইট লেগ। তাহলে রাইট লেগের ভূমিকা কি? এখানে কোন ডিরেক্টলি কোনো ভূমিকা কিন্তু নাই, শুধুমাত্র কার্ডিয়াক নয়েজটাকে কমাবে, ঠিক আছে? আমাদের ইসিজি পেপার যাতে প্রপারলি ড্র হতে পারে সেখানে কিন্তু এটা হেল্প করবে। মানে ইসিজি গ্রাফ পেপারে তার কোনো ভূমিকা নাই, কিন্তু ইসিজি গ্রাফ পেপার ড্র করতে তার ভূমিকা আছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রোড কয়টা পাইলাম? 9টা। ইলেকট্রোড পাইছি কয়টা? 9টা। ইলেকট্রোড আর হইতেছে লিড গুলায় ফেলে না, আবারও বলতেছি, এটা কিন্তু আমারও মাঝে মাঝে সমস্যা হয়, কিন্তু বারবার ইনশাল্লাহ মুখস্থ করাতে ঝামেলা সেরে যাবে আশা করি ইনশাল্লাহ, ঠিক আছে?
তাহলে ইলেকট্রোড হলো টোটালি 10টা, কিন্তু এর মধ্যে অ্যাকচুয়ালি হলো 9টা, যেটা আসলে আমাদের গ্রাফ পেপার বা আমাদের ইসিজি পেপার ড্র করতে হেল্প করবে। এরপরে আসলে অগমেন্টেড, ওই যে একটু আগে যেটা বলতেছিলাম, অগমেন্টেড মানে বৃদ্ধি করা। ঠিক আছে, এই যে এখানেও দেখেন, এখানেও কিন্তু যে রাইট লেগে কোনো দামই দেয় নাই, লেফট লেগ, রাইট আর্ম, লেফট আর্ম। তাহলে অগমেন্টেড মানে বৃদ্ধি করা। এখানে এভারেজ ভোল্টেজ আর হলো ডিফারেন্স ভোল্টেজ। এভারেজ মানে কি? এভারেজ মানে হলো গড়। এখন গড় হইতে গেলে কি মোর দেন ওয়ান লাগবে না, মিনিমাম তো দুইটা লাগবে, তাই না? গড় মানে কি? গড় কাদের হয়? 5 জন মানুষের নাম্বার যোগ করে 5 দিয়ে ভাগ দেওয়া, সেটাই গড়। 2 জন মানুষের নাম্বার যোগ করে 2 দিয়ে ভাগ দেওয়া, সেটাই গড়। তাহলে এভারেজ করতে গেলে কিন্তু মিনিমাম দুইটা লাগবে, মিনিমাম দুইটা। এই জন্য এভারেজ ভোল্টেজ মাইনাস ডিফারেন্স বলছে, এই যে কিন্তু ডিফারেন্স মানে মাইনাস, এটা ডিফারেন্স ভোল্টেজ। তাহলে এভারেজ ভোল্টেজ কে কে আছে দেখেন, এ ভি আর। দেখেন মনে থাকে কিন্তু খুবই সহজ, আর, তাই না? আরতে কি জানি বলছিলাম, রাইট আর্ম। তাহলে এ ভি আর এর রাইট আর্মটা বাদ যাবে, বাকি দুইটা যোগ হবে। রাইট লেগ কিন্তু অটোমেটিক বাদ, রাইট লেগ আর মাথা দিয়ে আনা দরকার নাই। তাহলে এভিআর মানে রাইট আর্ম, তাহলে আর এ বাদ যাবে। এভিএল মানে হইতেছে কি বলেন? এটা হচ্ছে লেফট আর্ম, এফ মানে ফুট, ঠিক আছে। তাহলে এল হইতেছে লেফট আর্ম, তাহলে এই লেফট আর্ম বাদ যাবে, এভিএল এ লেফট আর্ম বাদ যাবে, আর এভিএফ এ কে বাদ যাবে? ফুট বাদ যাবে, লেফট লেগ বাদ যাবে। তাহলে মনে রাখা সোজা, এভিআর এ আর বাদ যাবে, তাহলে ডিফারেন্স আর বাদ যাবে, মানে রাইট আর্ম বাদ যাবে। আর এভিএল এ মানে হচ্ছে লেফট আর্ম বাদ যাবে, এভিএফ এ মানে লেফট ফুট বাদ যাবে। তাহলে যেটা বাদ গেছে ওইটা বাদে আর কে কে আছে? ধরেন এই যে রাইট আর্ম বাদ গেছে, এই যে রাইট আর্ম বাদ গেছে, তাহলে আর বাকি কে কে আছে? এই যে লেফট আর হইতেছে লেফট, এই দুইটা মানে লেফট আর্ম আর হইতেছে লেফট লেগ, এই দুইটা। তাহলে এই দুইটার এভারেজ করেন, এই যে আগেই বলছি এভারেজ মানে গড়, গড় মানে মিনিমাম দুইটা লাগবে। তাহলে এই দুইটার এভারেজ হলো এই যে লেফট আর্ম আর লেফট লেগ। আশা করি এটা বোঝা গেছে। হ্যাঁ, দেখেন আরে এটা বলি তাহলে আর একটু কনফিউশন দূর হয়ে যাবে। তাহলে এভিএল মানে লেফট আর্মটা বাদ যাবে, যে লেফট আর্ম বাদ দিলাম, এই যেটা বাদ এটা ক্রস। তাহলে বাকি থাকলো কি? এই দুইটা, তাই না? তাহলে এই দুইটার এভারেজ করতে হবে, এভারেজ মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আর এ আর এল এল এই দুইটা ভাগ করলেই, যোগ করে ভাগ করলেই আমরা এভিএল পেয়ে যাবো। এভিএফ তো হুবহু একই। আশা করি এটা কনফিউশন থাকার কথা না। আর খুবই সহজভাবে কিন্তু এটা বুঝাইলাম, ঠিক আছে। এই হলো এসিজি বেসিক, এটাকে বলা হয় অগমেন্টেড। এই যে প্রথমেই দিয়ে বুঝবেন অগমেন্টেড। এ তে অগমেন্টেড, বি তে ভোল্টেজ, আর তে রাইট আর্ম, এল তে লেফট আর্ম, এফ তে লেফট ফুট। রাইট ফুটের কোনো মূল্যায়ন নেই, ওকে। তাহলে অগমেন্টেড গেল, বাইপোলার গেল। তাহলে আশা করি এখান থেকে দেখেন, তাহলে কিন্তু এখান থেকে আমরা বলতে পারি কি, আমাদের তাহলে ফাইনালি যেটা আমাদের দাঁড়াইলো, চেস্ট ইলেকট্রোড কয়টা ছিল দেখেন তো। চেস্ট ইলেকট্রোড এটা ছিল আপনার 4টা, কিন্তু এখান থেকে আমরা লিড কয়টা পাইলাম? চেস্ট লিড কয়টা পেলাম দেখেন তো। চেস্ট লিড পাইলাম হইতেছে বাইপোলার 1, 2, 3। আর অগমেন্টেড পাইলাম এভিআর, এভি এল, আর একটা হচ্ছে এভি এফ। ওকে, মনে রাখা কিন্তু খুবই সোজা। এফ মানে ফুট, এল মানে লেফট আর্ম, আর মানে রাইট আর্ম। রাইট লেগটা বাদ দিলে মোটামুটি বাকিগুলো ঝামেলা খালাস। তাহলে দেখেন এই যে 4টা থেকে কয়টা পাইছে? 3টা, আর 3টা 6টা পাইছে। আর চেস্টে কয়টা আছে? চেস্টে আছে 6টা, এই হলো 12টা। মূল বিষয় হইতেছে আমরা 4টা ইলেকট্রোড থেকে পাবো হলো 6টা। রাইটটাকে একদম বাদ দিয়ে না, ধরেই নিলাম। তাহলে 4টা থেকে পাই দিচ্ছে 6টা, আর বাকি চেস্ট ইলেকট্রোড 6টা থেকে 6টাই পাবো। তাহলে ঝামেলা হইতেছে শুধুমাত্র আমাদের লিম্ফ ইলেকট্রোড গুলো নিয়ে। তাহলে লিম্ফ ইলেকট্রোড 4টা থেকে পিকচার পাবো 6টা, আর চেস্টে 6টা থেকে 6টা, এই জন্য 6 যোগ করলে 12টা হয়। আশা করি হিসাবটা বোঝা গেছে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আরেকটা কথা বলা আছে, এখানে তাহলে আরেকটা কথা বলা আছে। আচ্ছা, এটা আমরা একটু পরে বলতেছি, একটু এখন একটু খেয়াল করেন, তা আশা করি ওটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের ইসিজি পেপার ইনশাল্লাহ আমরা শুরু করতেছি। আহ, এখানে কয়েকটা শব্দ একটু পরিচিত হতে হবে। একটা হলো আইসো ইলেকট্রিক লাইন, এটার আরেকটা নাম আছে বেজ লাইন, ঠিক আছে। ইনিশিয়াল লাইন দ্যাট ফলো দ্য ইসিজি পেপার। ধরেন এই যেটাই হলো, এখান থেকে ইসিজি গ্রাফটা ড্র করা শুরু করছে, এটা অনেক বড় দেখাইছে, নর্মালি এত বড় পাবেন না। তো যে লাইন প্রথমে শুরু করবে সেটি হলো আইসো ইলেকট্রিক লাইন। অনেকে দেখবেন অনেকে ইসিজি পেপার উপরে উঠতেছে নামতেছে, আসলে মানসম্মত না ওগুলা কিন্তু। তাহলে এটাই হলো আইসো ইলেকট্রিক লাইন, ঠিক আছে, অথবা বেস লাইন, একই জিনিস। এখন আইসো ইলেকট্রিক লাইনের উপরে যদি ওঠে, উপরে উঠুক বা নিচে নামুক,
মানে মূল কথা হচ্ছে এই লাইনের দেখেন এটা আর এটা কিন্তু সেম, এটাও কিন্তু সেম, তার মানে এরা হলো আইসো ইলেকট্রিক লাইন, এই আইসো ইলেকট্রিক লাইন, এই আইসো ইলেকট্রিক লাইন। তাহলে এই যে এটা, এটা আর হলো এটা, এখানে কিন্তু কিছু আমাদের দেখা যাচ্ছে ইলিভেশন আর কিছু দেখা যাচ্ছে ডিপ্রেশন। এই ইলিভেশন এবং ডিপ্রেশন এই দুইটাকে আমরা বলি একসাথে ডিফ্লেশন, ঠিক আছে? সেটা উপরের দিকে উঠুক বা নিচের দিকে নামুক দেখার বিষয় না। ডিফ্লেশন মানে হচ্ছে আইসো ইলেকট্রিক লাইন থেকে বাইরে চলে গেছে, বিচ্যুত হয়ে গেছে, হয় উপরে উঠছে নয়তো নিচে নামছে। ডিফ্লেশন মানে হলো আইসো ইলেকট্রিক লাইন থেকে হয় উপরে উঠছে নয়তো নিচে নামছে। এখন যদি উপরে ওঠে তাহলে সেটাকে আমরা কি বলবো? পজিটিভ দিকে উঠতেছে, তাই না? তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ ডিফ্লেশন। এখানে বলা আছে দেখেন, তাহলে পজিটিভ এর নেগেটিভ ডিফ্লেশন, তাহলে পজিটিভ ডিফ্লেশন হচ্ছে আপওয়ার্ড কার্ভ। এই যে দেখেন পি ওয়েভ, আর ওয়েভ, টি ওয়েভ, এগুলো হচ্ছে আপওয়ার্ড কার্ভ। আপওয়ার্ড মানে বেস লাইন থেকে আপওয়ার্ড, এই যে এইরকম এগুলা। তাহলে বেস লাইন থেকে আপওয়ার্ড কে কি আছে? যে আর আছে, কিউ না, কিন্তু কিউ নিচে নামছে, এসও নিচে নামছে, তাই না? তারপর টি উপরে উঠছে, এটা হলো আপওয়ার্ড কার্ভ। তাহলে এই আপওয়ার্ড কার্ভ কে কে আছে? পি আর টি, তাই না? নরমালি এগুলা। এখন অ্যাপ নরমালি কিন্তু ভিন্ন কিছু হতে পারে, যেমন পি উল্টে যেতে পারে, তারপরে হলো টি ইনভার্সন হতে পারে, সেটা প্যাথোলজিক্যাল বিষয়, কিন্তু এটা হলো নরমাল ইসিজির ক্ষেত্রে এগুলো আমরা পাবো। এখন নেগেটিভ ডিফ্লেশন, ডাউট আর ডিফ্লেশন। নেগেটিভ মানে হচ্ছে বেস লাইন থেকে নিচে যাবে, বিলো দা বেস লাইন, বিলো দা বেস লাইন, ওকে? তাহলে বিলো দা বেস লাইন, বেস লাইনের নিচে আসবে, এটাকে আমরা বলবো নেগেটিভ ডিফ্লেশন। আর পজিটিভ মানে বেস লাইনের উপরে। এখন আহ এই ছিল ইসিজি সম্পর্কে কথা। আচ্ছা, আর কিছু কথা বলি আজকে, একদম মাত্র 30 মিনিটের মধ্যে প্রথম ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ মিনিমাম কিন্তু 50 মিনিট করে লাগবে, এই জন্য একটু মনোযোগ হতে হবে। তাহলে রেফারেন্স কি কি যে আমরা বলতেছিলাম, ডেভিডসন, হ্যাম্পটন, ডক্টর শওকত হাসান, এবিএম আব্দুল্লাহ স্যার। সর্বোপরি আমরা কিছু ফিগার নিয়েছি, যেহেতু এখানে ইসিজি পেপার বসানো লাগছে, তারপর ইলেকট্রোড গুলো দেখানো লাগছে, এই জন্য আমরা ইন্টারনেটের সহায়তা কিন্তু নিয়েছি। যদি কেউ প্রথম ক্লাসটা না বুঝে থাকে না, আবার অবশ্যই একটু প্রথম থেকে দেখবেন। আমি আবারও বলতেছি, প্রথম 3টা ক্লাস কিন্তু একদম বেসিক লেভেলের। প্রথম ক্লাসগুলো না বুঝলে কিন্তু ভাই বাকি ক্লাসগুলো বুঝা, মানে আপনি অ্যাডভান্স ইসিজি কিন্তু রিড করতে পারবেন না। একদম সত্য কথা বলতেছি, মন থেকে বলতেছি, আপনি মানেন আর নাই মানেন, এটাই কিন্তু সত্য কথা। এই জন্য প্রথম ক্লাসগুলা, বিশেষ করে আপনি ইসিজি পেপার পড়তে পারেন ঠিক আছে, কিন্তু কোনোদিন যদি আটকা পড়েন কোন একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, বা আপনি মনে করেন আপনি যেখানে ডিউটি করেন, প্রাইভেট হসপিটাল হোক বা যেখানে হোক না কেন, সেখানে কেউ নাই, আপনাকে ইসিজি করতে হবে, পেশেন্ট আপনার সামনে মারা যাবে, আপনি যদি ইসিজি মেশিন চালু করতে না পারেন। ইসিজি মেশিন তো অনেক পরের বিষয়, আপনি ইলেকট্রোড বসাইতে পারেন না, তাহলে সেই সময় কিন্তু নিজের একটা এমন আফসোস আসবে, সেই আফসোসের কিন্তু কোনো সীমানা থাকবে না। এই জন্য ইসিজি বেসিক সম্পর্কে জানা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই বেসিক নর্মালি সাধারণত মেডিকেল কলেজ তো আপনাকে শিখাবে না, আপনাকে শিখে নিতে হবে। সবকিছু শিখাবে না, এটাই স্বাভাবিক। সবকিছু শিখায় তো শেষও করতে পারবেন, আপনার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কি পড়াবে বলেন? নর্মালি সেখানে ইসিজি দেখাবে। আর সবচেয়ে বড় কথা হলো ফাইনাল প্রপ কিন্তু আপনি ইসিজি ছাড়া পাসই করতে পারবেন না। ইসিজি আর হলো এক্স রে, ইসিজি প্লাস এক্স রে, এই দুইটা ছাড়া কিন্তু ফাইনাল প্রপে পাস করা সম্ভবই না। এই এই যে ভিডিও যেগুলো বলতেছি, এগুলো কিন্তু ফাইনাল, নট অনলি ফাইনাল প্রপ, বাট অলসো আপনি যে লেভেলেরই হন না কেন ইনশাল্লাহ কাভার করবে, ইনশাল্লাহ কাভার করবে। হয়তো কিছু জিনিস এক্সট্রা করে নিতে হবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইনশাল্লাহ মোস্ট অফ দা টপিক কিন্তু এখান থেকে কাভার করবে। আপনি যেগুলো ফেস করবেন, এমআই বলেন, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলেন, হার্ট ব্লক বলেন, যত জটিল জিনিস আছে এই পিডিএফ গুলোতে কিন্তু ঢুকানো আছে। এই জন্যই ভাই ইসিজিটা কিন্তু এতটা গুরুত্বপূর্ণ। দেখেন, একদিকে আপনি ইসিজি ছাড়া পাস করতে পারবেন না, আরেকদিকে ইসিজি ছাড়া আপনি কিন্তু পেশেন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন না, মানে পেশেন্ট কিন্তু আপনি ট্রিটমেন্টই দিতে পারবেন না। এই জন্য ইসিজি এর নলেজ ছাড়া আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি এই কথাটা আমার না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইসিজি নলেজ ছাড়া আসলে আপনার ইনকামটা পরিপূর্ণ হালাল হবে না। কারণ আপনি ইসিজি না জানেন আপনার পেশেন্টকে ট্রিটমেন্ট করলে, আপনার পেশেন্টের হার্টের সমস্যা আছে আপনি জানলেনই না, অথচ আপনি ড্রাগ দিয়ে বসলেন, যেটা হার্টের জন্য ভেরি ডেঞ্জারাস, তো ওই পেশেন্ট তো বেশি দিন লাস্টিং করবে না, বা লাস্টিং করলে দেখা যাবে যে অনেক সাফার করবে। তো এই যে আপনার একটু অজানা থাকার কারণে, আপনার একটু ভুল থাকার কারণে, আপনার কিছু নলেজ গ্যাপ থাকার কারণে, ল্যাকিং থাকার কারণে, এটা কিন্তু পেশেন্ট সাফার করবে। আর সেই পেশেন্ট যদি আপনার জন্য সাফারিং করে, বা আপনি নিজেও নিজেকে মাফ করতে পারবেন না, ওই পেশেন্ট তো মাফ করবেই না। ইভেন এই যে ডাক্তারি পেশা যে একটা মহৎ পেশা, মানে যেখান থেকে আপনারা হয়তো শুনে থাকবেন যে শায়েখ আহমদুল্লাহ একটা কথা বলছে যে জান্নাত পাওয়ার সবচেয়ে সহজ উপায় যেটা, তার মধ্যে অন্যতম হলো মানুষের সেবা করা। তো আপনি কিন্তু এই লাইনেই তো আসছেন, অবশ্যই মানুষের সেবা করবেন। এখন এই লাইনে এসে যদি
মানুষের সেবা করতে গিয়ে আপনার নলেজ গ্যাপ থাকার কারণে আপনি পেশেন্টের ক্ষতি করেন, তাহলে কি আসলে সেবা করা হইলো? হইলো না কিন্তু। ঠিক আছে? এই জন্য আমাদের ইসিজি একটু ভালো করে শিখতে হবে। তো আজকের ক্লাস ইনশাল্লাহ এই পর্যন্ত। আমি বলেছিলাম প্রথম দিকে যে আমাদের ক্লাসগুলো 1 ঘন্টার বেশি হবে না, যেহেতু প্রথম ক্লাস এই জন্য মোটামুটি 30-35 মিনিটের মধ্যে শেষ করে দিলাম। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।